আপনি কে তা আমি জানি না, তবে আপনাকে আমার কিছু বলার আছে। আপনি হয়তো জানেন না যে আমার মাঝে একটা বড় সমস্যা আছে, আর তা হলো আমি কথা বলতে পারি না। এখন আপনিই বলুন, আমার মতো একটা মেয়েকে ভালোবেসে আপনার লাভ কি হবে, যার মুখ থেকে আপনি কখনোই ভালোবাসি শব্দটা শুনতে পাবেন না? সেদিন কাগজটা রেখে সেখান থেকে চলে গেল অর্থি। ভেবেছিল আজ থেকে আর কোনো চিরকুট আর ফুল রাস্তায় কেউ তার জন্য রেখে যাবে না, কিন্তু তার ধারণা ভুল প্রমাণ করে পরদিন আবারও একইভাবে চিরকুট আর ফুল পেল সে। যাকে আমি ভালোবাসি তার ব্যাপারে সব জেনেই আমি ভালোবাসি। আমার ভালোবাসাটা এতটা সস্তা নয় যে কোনো দিকে কমে যাবে। আর মুখ ফুটে কখনো ভালোবাসি বলতে হবে না, চিরকুটের শব্দেই বললেই আমি অমৃতের স্বাদ গ্রহণ করে নেব। কিন্তু তবুও কোনো উত্তর দিতে পারেনি অর্থি, ফ্যামিলির ভয়ে। এরপর আর উত্তরটা কখনোই দেওয়া হয়নি। অর্থির বিয়ে ঠিক হয়ে যায় অর্ণবের সাথে। অর্থি ছোট্ট করে একটা শব্দ লিখে রাস্তায় রেখে আসে, সরি। বিয়ের দুদিন আগে সরাসরি তার সামনে এসে দাঁড়ায় প্রান্ত। একটা চিরকুট তার সামনে এগিয়ে দিয়ে চোখের পানি মুছে চলে গেল সেখান থেকে। চিরকুটটা খুলে দেখলো অর্থি। দয়া করে সারা জীবন সুখে থাকো। আর যদিও কখনো তোমার সুখের জীবনের দুঃখের দিন নেমে আসে, ওই দিন স্মরণ করো আমায়। সব সময় আমাকে তোমার পাশে পাবে। কিন্তু আজ প্রান্তের অ্যাক্সিডেন্ট তার এত খারাপ লাগছে কেন? প্রান্ত তো তার কেউ না। অর্ণব তখনই বাসা থেকে বেরিয়ে গেছে, এখনো ফিরে আসার খবর নেই। না জানে কোথায় গেছে। যতই খারাপ হোক, স্বামীর জন্য মায়া তো হবেই। আজ ভাইয়ার সাথে অনেকদিন পর নিজের বাড়িতে এলো অর্থি। বাবা মাকে দেখে আজ মনটা আনন্দে ভরে গেল। ভাবিকে দেখলো রান্নাঘরে রান্না করতে ব্যস্ত। অর্থির বিয়ে হয়ে যাওয়ার পর থেকে সব কাজ একা একাই করতে হয়। অর্ণি তো রান্নাঘরের কাছেও আসে না, অথচ বিয়ের আগে অর্থিকে দিয়েই সব করাতো। বাবার বাড়িতে 3 দিন থাকার অনুমতি আছে। অনেকে নিয়ে বেরিয়ে গেল অর্থি। প্রান্তকে খুব দেখতে ইচ্ছে করছে তার, এখনো নাকি জ্ঞান ফিরেনি। ইসরাতের কাছ থেকে ঠিকানাও নিল রাতে। এখন অর্ণিকে নিয়ে রওনা দিল সে। দূর থেকে একটু দেখেই চলে আসবে, গরমে শরীর ঘেমে একাকার। একটা রিক্সা নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল অর্থি। রাস্তায় জ্যাম থাকায় গরমটা একটু বেশিই লাগছে তার। হসপিটালে পৌঁছে ভাড়া মিটিয়ে দিয়ে ভেতরে চলে গেল তারা। প্রান্তর হাত পায়ে ব্যান্ডেজ করা, অক্সিজেন মাস্ক লাগিয়ে বেডে শুয়ে রাখা হয়েছে তাকে। গ্লাসে এক হাত রেখে প্রান্তর দিকে চেয়ে আছে অর্থি। কিছুক্ষণ তাকিয়ে থেকে ওখান থেকে বের হয়ে গেল সে। অর্ণি বলল, প্রান্ত ভাইকে চেনো আপু? অর্ণির কথায় চুপচাপ মাথা নাড়ালো অর্থি, যার অর্থ সে চেনে। অর্থি চুপচাপ একটা রিকশায় অর্ণিকে নিয়ে উঠে গেল। কেন যেন আজ পূর্বের স্মৃতিগুলো খুব মনে পড়ছে। প্রান্তর চিঠিগুলো বারংবার চোখের সামনে ভেসে উঠছে। তার দেওয়া শেষ চিরকুটে আজ তার 2 কান জুড়ে বাজছে। দোয়া করি সারা জীবন সুখে থেকো। আর যদিও কখনো তোমার সুখের জীবনে দুঃখের দিন নেমে আসে, ওই দিন আমায় স্মরণ করো। সব সময় আমাকে তোমার পাশে পাবে। কিন্তু অর্থের সব কষ্ট একটা দীর্ঘশ্বাসের মাঝেই উড়িয়ে দিল। প্রান্ত এখন মাত্রই পরপুরুষ, তাকে নিয়ে ভাবলেও এখন পাপ হবে। বাড়িতে এসে শাওয়ার নিয়ে বের হলো সে। মাথার উপরে ফ্যানটা ছেড়ে লম্বা হয়ে শুয়ে আছে। মা এসে খাওয়ার জন্য ডাকলো, তবে অর্থের বিয়ের আগে মায়ের কণ্ঠস্বর আর এখনের কণ্ঠস্বরে বেশ পার্থক্য বোঝা যায়। এখন আর আগের মতো ঝাঁঝালো কণ্ঠে কথা বলে না তার সাথে। ফোনে মেসেজের শব্দে ফোনটা হাতে তুলে নেয় অর্থি। অর্ণবের মেসেজ দেখতেই লাফ দিয়ে উঠে বসে। অর্ণব তাকে মেসেজ করেছে। সিন করে মেসেজটা পড়ল সে। নিজেকে সবসময় ভালো প্রমাণ করতে চাইলেও আমি আগে থেকেই জানতাম তোমার ক্যারেক্টারের প্রবলেম আছে। না হলে বিয়ের পরেও বাবার বাড়ির নাম করে প্রাক্তন প্রেমিকের সাথে দেখা করতে যেতে না। অর্থেই নিরাশ হলো মেসেজ পড়ে। অর্ণবের চিন্তাধারা কতই উন্নত, হেটুকু বলে একটা নিঃশ্বাস নিল অর্ণব। আর তার সামনে বসে আছে ইন্সপেক্টর সাইদ। সে কুচকানো কপালে হাত রাখলো, চোখে মুখে ভাবান্তর স্পষ্ট। হয়তো অর্থের জন্য মায়া হচ্ছে তার। এটা কতটা অবহেলা সহ্য করছে। পায়নি বাবার বাড়ির ভালোবাসা, আর পায়নি স্বামীর কাছে একটু সুখ। অর্ণব একটু হেসে বলল, অর্থির কষ্ট এতটুকুতেই সীমাবদ্ধ ছিল না। এরপর যে কষ্ট পেয়েছে তার কাছে এগুলো কিছুই না। সাইদ একটু অবাক হয়ে বলল, এত কষ্ট দিয়েছেন কেন মেয়েটাকে? তাকে তো সৃষ্টিকর্তাই সৃষ্টি করেছেন এমন করে, তার তো কোনো দোষ ছিল না। অর্ণব একটা দীর্ঘ নিঃশ্বাস নিল, তারপর বলল, আমি অনুতপ্ত। নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না আমি।
আমার মতো পাপীর শাস্তি হওয়াই উচিত। চারটা প্রাণ আমার জন্য চলে গেল। আমার উপযুক্ত শাস্তি না হলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। সাইদ একটু আগ্রহ নিয়ে বলল। অর্ণব একটু হেসে বলল, এরপর কি হয়েছিল? বলছি, সব বলছি এক এক করে। সেদিন সারা রাত ঘুমাতে পারেনি অর্থি, কারণ হাসপাতাল থেকে প্রান্তকে দেখে আসার পর সেদিন সন্ধ্যায় নাকি প্রান্ত খুব করে অর্থিকে দেখতে চেয়েছিল, কিন্তু অর্থি আর যায়নি। সেদিন রাত 9টার সময় নাকি মারা গেছে প্রান্ত। প্রান্ত তাকে কত ভালোবাসতো, অথচ সে প্রান্ত শেষ ইচ্ছেটা পূরণ করেনি। এই 2 দিন পর অর্থিকে নিয়ে যায় তার শ্বশুরবাড়ি। এ বাড়িতে বন্দি থেকে অর্থি কিছু না জানতে পারলেও বাবার বাড়িতে গিয়ে অর্থে অর্ণবের সম্পর্কে খোঁজ নিয়ে অনেক কিছু জানতে পেরেছিল। বাইরে একটা মেয়ের সাথে রিলেশন আছে অর্ণবের, আছে তার সাথে অবৈধ মেলামেশা। প্রথমে অর্থের বিশ্বাস না হলেও পরদিন অর্ণবকে ফলো করলো সে। দেখে একটা বাড়ির সামনে এসে গাড়ি থামালো অর্ণব। তারপরে একটা মেয়ে বেরিয়ে আসতেই মেয়েটাকে নিয়ে বাড়ির ভেতরে চলে গেল। অর্থি কিছুক্ষণ শকড হয়ে দাঁড়িয়ে থাকে ওখানে, কিছু বলার ভাষা নেই তার। তবুও এটা কি জাস্ট ফ্রেন্ডশিপ নাকি অন্য কিছু তা নিজেকে মানাতে পারছে না সে। তার বিশ্বাস অর্ণব এমনটা কখনোই করতে পারে না। এরপর শিওর হতে বাড়ির ভেতরে গেল অর্থি। ভেতরে গিয়ে যা দেখলো তাতে আর কিছুই অবিশ্বাস করতে পারছিল না সে। ইচ্ছে তো করছিল ওই মেয়েটার থেকে অর্ণবকে ছাড়িয়ে বলে উঠতে, এমনটা করবেন না প্লিজ, আমার খুব কষ্ট হচ্ছে। কিন্তু অর্থি চুপচাপ বাসা থেকে বেরিয়ে গেল। রাস্তায় আসতে 2 চোখ গড়িয়ে পানি পড়তে থাকে। এতক্ষণ খুব কষ্টে আটকে রেখেছিল, অর্থির কষ্ট হচ্ছে খুব আজ। রাতের খাবার শেষ করে রুমে গেল অর্থি। দেখলো অর্ণব ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। হুট করে অর্ণবের কাছে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে কান্না করে দিল অর্থি। অর্ণবকে অনেক কিছু বলতে ইচ্ছে করছে তার, কিন্তু আল্লাহ যে তাকে সেই শক্তিটুকু দেয়নি। এরপর অর্ণবকে ছেড়ে রুমে আসা অর্থি আবার অর্ণবের কাছে গিয়ে কি যেন লিখে কাগজটা অর্ণবের দিকে বাড়িয়ে দিল। আপনি যা করেন না কেন আমার কোনো অভিযোগ নেই। যদি আপনি সব ছেড়ে দেন তাহলে আমি সব মেনে নিব। প্লিজ এমন করবেন না, আপনাকে আমার অন্য মেয়ের সাথে সহ্য হয় না। কাগজটা হাত দিয়ে মুচড়ে অর্থির মুখের দিকে ছুঁড়ে মারে অর্ণব আর বলে উঠে, তোমাকে আমি প্রথম রাতেই বলেছি আমার স্ত্রী হওয়ার যোগ্যতা তোমার নেই। এখন আমি চাইলেই যে কোনো সময় তোমায় ডিভোর্স দিতে পারি। সো চুপচাপ সব মেনে নাও, আর যেভাবে আছো ওভাবেই থাকো। বেশি এগোতে চেষ্টা করো না, রক্ষিতার মতোই থাকো। বলেই রুমে চলে যায় অর্ণব। অর্ণবের শেষ কথাটা খুব গায়ে লাগলো অর্থির। আমি তো মাত্রই তার রক্ষিতা, যখন ইচ্ছে ব্যবহার করবে আর যখন ইচ্ছে তখন ছুঁড়ে ফেলে দিবে। আজ অর্ণবের অফিসের বস আসবে এই বাড়িতে। ওই দিন অর্ণব যখন অর্থিকে পার্টিতে নিয়ে গেল, ওখানে অর্থিকে দেখেছিল তার বস। এরপর অর্ণবের মুখে শুনলো অর্থির রান্নার হাত খুবই ভালো। সেখান থেকেই তার বস আগ্রহ জানালো অর্থির রান্না টেস্ট করবে। তাই তো এই ডিনারের আয়োজন। সেই সন্ধ্যা থেকে রান্না করছে অর্থি। বারবার কাপড় দিয়ে কপালের ঘাম মুছে আবারও রান্নায় মন দিল। তার শাশুড়ি বারবার এসে দেখে যাচ্ছে রান্না কতটুকু হলো। অর্ণব তো সেই সন্ধ্যা থেকে অস্থির, তার বস নিজে থেকে তার বাড়িতে আসছে। বাইরে গাড়ির হর্ন কানে আসতেই অর্ণব দরজা খুলে বাইরে যায়। দেখলো তার বস চলে এসেছে। তাকে গিয়ে এগিয়ে এনে বাড়ির সবার সাথে পরিচয় করিয়ে দেয়। অর্থি তখন ক্লান্ত হয়ে ওয়াশরুমে গেছে ফ্রেশ হতে। শাশুড়ি ডাকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয় সে। একটা নীল রঙের শাড়ি পরে নিল। তারপর তাড়াহুড়ো করে কিচেনে যায়। একে একে খাবার এনে টেবিলে সাজিয়ে দিতে শুরু করলো সে। যদিও সে পরপুরুষের সামনে যায় না, তবু অর্ণবের কথায় সব করেছে সে। অর্ণবের বস ফরহাদ চৌধুরী সেই দিন পার্টিতে অর্থিকে প্রথম দেখেছিল, কিন্তু সেদিন বোরখা হিজাব পরায় পুরোপুরি দেখেনি তাকে। আজ এখানে অর্থিকে দেখে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার দৃষ্টিতেই বোঝা যাচ্ছে শাড়ি পরিহিতা এই চমৎকার নারীর রূপে সে মুগ্ধ। চোখ ফেরাতেই পারছে না। তার এমন অদ্ভুত দৃষ্টি চোখে পড়ল অর্থির। ধীরে ধীরে তারও অস্বস্তি লাগতে শুরু করলো। তবুও কিছু বলতে পারছে না সে। চুপচাপ সেখান থেকে চলে গেল। খাবার শেষেও প্রায় 1 ঘন্টা এ বাড়িতে বসেছিল ফরহাদ চৌধুরী। ওর সাথে কথা বলছে, কিন্তু তার লক্ষ্য অর্থিকে দেখা। তার চোখে যেন এত সুন্দরী রমণী আর ধরা পড়েনি। অর্ণবকে বলল সে সারা বাড়ি ঘুরে দেখতে চায়। অর্ণবও খুশি মনে এক এক করে সারা বাড়ি দেখাচ্ছে তাকে। অর্ণবের রুমে ঢুকতে অর্থির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে। অর্থি বসা থেকে উঠে চুপচাপ এক পাশে দাঁড়িয়ে রইল। ফরহাদ চৌধুরীর চোখ যেন অর্থির সারা শরীর জুড়ে বিচরণ করছে।
অর্থী না পারছে কিছু বলতে আর না পারছে সইতে। যাওয়ার সময় ফরহাদ চৌধুরী অর্ণবকে ডেকে বাইরে নিয়ে যায়। একটা ডিল করবে, তার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ডিল।